হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 7 দিনের যে র্যাপিড রিভিশন যাচ্ছিল, সামনের বিভিন্ন রকম পরীক্ষা, মিসলিনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, রেল, সিজিএল, এমটিএস, এতগুলো চাকরির সুযোগ, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড়সড় জায়গা রাখবে। এবং তোমরা জানো যে প্রচুর রিসোর্স রয়েছে, তার জন্য আমাদের এই হাইলাইটস পয়েন্টটা, যে কুইক রিভিশন, যেগুলো খুব ইম্পর্টেন্ট জোন, সেগুলোকে একবার করে রিভিশন করানোর জন্যই সেশনটা চলছে। তো চলো আজকে সেশনটা শুরু করে নিই। এই সপ্তাহের র্যাপিড রিভিশন টপিকগুলো কি আছে। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে এবং দ্রুত তোমরা অ্যান্সার করবে। চলো, সেকেন্ড ভারত সিঙ্গাপুর মিনিস্টেরিয়াল রাউন্ড টেবিল সামিট বা বৈঠক নিচের অপশানগুলোর মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ সিঙ্গাপুর, অপশান বি জুরং, অপশান সি বিশান, অপশান ডি নয়াদিল্লি। আবার বলা হচ্ছে, সেকেন্ড ভারত সিঙ্গাপুর মিনিস্টেরিয়াল রাউন্ড টেবিল সামিট কোথায় হয়েছে? সিঙ্গাপুর নাকি বিশান নাকি জুরং নাকি নয়াদিল্লি? স্যার কোনটা অ্যান্সার হবে? কমেন্টে দ্রুত জানিয়ে দাও। অ্যান্সার স্যার সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে অ্যান্সার। স্যার এটা কিন্তু সামনে যে সামিটগুলো রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইকোনমিক সামিট। আমরা এই ইম্পর্টেন্ট ইকোনমিক সামিটটার ডিটেলটা একটু দেখে নিই। দেখো, 2023-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে মেন রিসোর্স ছিল সেটা হচ্ছে সিঙ্গাপুর, যেখানে ভারতে প্রায় $11.77 বিলিয়ন ইউএস ডলার সেটা কিন্তু ইনভেস্টমেন্ট করেছে সিঙ্গাপুর। কেন করেছে স্যার? সিঙ্গাপুর হচ্ছে আসিয়ানে ভারতের বৃহত্তম একটা বাণিজ্যিক অংশীদার, অর্থাৎ ট্রেড পার্টনার। আসিয়ানটা কি তোমরা জানো, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়াশোনা করে থাকো, আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো ইন্ডিয়ার সঙ্গে ভারতের যে ট্রেড সম্পর্কিত বিজনেস পার্টনারশিপ রয়েছে, সেখানে ভারতের সঙ্গে ষষ্ঠ বৃহত্তম ট্রেড পার্টনার হচ্ছে 2023-24 সালে ছিল সিঙ্গাপুর। এবং সেই নিয়েই কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল মিটিং হয় ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুরের। এবং সেখানে এই দ্বিপাক্ষিক বাণিজ্যিকে যে উঠে আসছে, ব্যবসা বাণিজ্য নিয়ে চর্চার যে বিষয় উঠে আসছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য $35.61 বিলিয়ন ছিল দুই দেশের মধ্যে বিজনেস নিয়ে। সুতরাং এই পয়েন্টটা ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের কোশ্চেন, দ্রুত তোমরা কোশ্চেনটার অ্যান্সার বলো, কমেন্টে জানিয়ে দাও। 2024 সালের তৃতীয় এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ, থার্ড এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ, পুরুষদের যে টিমগত যে ইভেন্ট হয়, দলগত যে ইভেন্ট হয়, সেখানে সিলভার বা রৌপ্য পদক কোন দেশ জয়লাভ করেছে? জাপান নাকি অপশান বি ভারত নাকি অপশান সি চায়না নাকি অপশান ডি রাশিয়া? 2024 সালে কিছুদিন আগেই গেছে, কয়েকদিন আগেই, এই সপ্তাহের খবর, যে থার্ড এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ দলগতভাবে রৌপ্য পদক জয় করেছে? দ্রুত কমেন্টে তোমরা অ্যান্সার জানাও, দ্রুত কমেন্টে তোমরা অ্যান্সার জানিয়ে দাও। স্যার কি হবে স্যার অ্যান্সার? অ্যান্সার স্যার ইন্ডিয়া, ভারত। কি স্যার জিনিসটা দেখে নাও। ভারতের পুরুষদের দলের যে সার্ফিং দল, এই খেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে। আর মালদ্বীপ কয়েকদিন আগেই খবরে এসেছিল, তোমরা জানো, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতবর্ষের সঙ্গে। সেই মালদ্বীপের একটা এই রকম একটা বৈদেশিক সম্পর্কের বেড়াজালের মধ্যে একটা খেলা আয়োজন করা হচ্ছে। এবং মনে রাখতে হবে, সেই মালদ্বীপের থুলসদু বলে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডেই খেলাটা আয়োজন করা হয়েছিল, থার্ড এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল 17 থেকে 27 আগস্টে। এবং সেই খেলাতে ভারতের দল কি পেয়েছে? রৌপ্য পদক পেয়েছে বা সিলভার পেয়েছে। এবং মনে রাখতে হবে, সার্ফিং গেমটি কিন্তু 2026 সালে, আরেকটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে, 2026 সালে এশিয়ান গেমসে প্রথমবারের জন্য কিন্তু ইনক্লুড করা হচ্ছে। তাই জন্য খবরটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রেখো একটুখানি। চলো পরের খবর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্রুত অ্যান্সার করো। পরের খবর কি? পেনশনের সুবিধা পেতে ইউনিফাইড পেনশন স্কিম বা শর্টে আমরা বলা হয় ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম, এর অধীনে কেন্দ্র সরকারের চাকরি করা হয়েছে। রিসেন্টলি তোমরা জানো যে আগের যে পেনশন স্কিম ছিল, ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস, সেটা থেকে আবার মডিফাই করে ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম করা হচ্ছে। সেখানে
একজন কেন্দ্র সরকারের কর্মচারীর মিনিমাম কতখানি টাইম লিমিট রাখা হচ্ছে যার মারফত সে পেনশনটা পাওয়ার সুযোগ সুবিধা পাবে। অপশান এ দেখতে পাচ্ছ 10 বছর, অপশান বি 12 বছর, অপশান সি 15 বছর, অপশান ডি 20 বছর। স্যার কোনটা করা হয়েছে দ্রুত জানাও, কোনটা 10 12 বছর নাকি 15 বছর নাকি 20 বছর? স্যার অ্যান্সার 10 বছর, অ্যান্সার 10 বছর। কি স্যার ইউপিএস বা এনপিএস জিনিসটা কি? এই কদিন আগেই ক্যাবিনেট মিনিস্ট্রির একটা সামিট হয়েছে, কেন্দ্র মন্ত্রিসভার সামিট হয়েছে, সেখানে 24শে আগস্ট 2024 সালে এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সামিটটা হয়েছে বা কাউন্সিলটা বসেছিল, সেখানে ঠিক করা হয়েছে যে কর্মীদের জন্য যে ইউনিফাইড পেনশন স্কিম, যাকে আমরা একটু আগে বলছিলাম ইউপিএস, সেটা অনুমোদন করা হয়েছে এবং নতুন স্কিমটি এখন বর্তমানে যে স্কিম চলছে অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস, সেটাকে রিপ্লেস করে লঞ্চ করা হবে। স্যার কবে লঞ্চ করা হবে? লঞ্চ করা হবে স্যার 1 এপ্রিল 2025 সাল থেকে, অর্থাৎ পরের বছর 1 এপ্রিল থেকে কিন্তু এই ইউপিএস সিস্টেমটা লঞ্চ হয়ে যাবে। এবং সেই স্কিমের মধ্যে মেজর যে পয়েন্টগুলো হচ্ছে চেঞ্জেস, সেগুলো কি? যদি একজন ব্যক্তি কেন্দ্র সরকারের চাকরি করেন বা চাকরি পান, তাকে মিনিমাম 10 বছর কাজ করছেন এবং সেই ব্যক্তি কিন্তু পেনশন পাওয়ার যোগ্য হয়ে যাবেন। তাকে অর্থাৎ তার মিনিমাম বয়সটা হতে হচ্ছে 10 বছর। এবং নিশ্চিতভাবে এই পেনশনটা কতখানি হবে? মিনিমাম প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন হবে। তবে অন্তত 25 ইয়ার্স যদি তার চাকরির স্প্যান হয়, তিনি যদি চাকরি করে থাকেন, তাহলে প্রতি মাসে, ঠিক আছে, তার মূল বেতনের 50% পেনশন পাবেন। এবং যত তার পেনশন, যত তার সময়কাল তার চাকরি জীবন থাকছে, সেই চাকরি জীবনের সমানুপাতিকভাবে তিনি পেনশনটা পেতে থাকবেন হয়েছে। এবার যদি কোনো ব্যক্তি তিনি মারা যান, তাহলে তার পরিবারের সদস্যরা তার মৃত্যুর আগে কর্মচারীর পেনশনের 60% পেনশন পাবে। রিটায়ারমেন্ট তিনি করেননি, তার আগে তিনি মারা যাচ্ছেন, তার পরিবার কিন্তু 60% পেনশনটা পেয়ে যাবেন। আর অবসর গ্রহণের পর একজন কর্মচারী যে সিস্টেম লঞ্চ করা হচ্ছে ইউপিএস সিস্টেম, সেই অনুযায়ীও কিন্তু তিনি একটা থোক টাকা কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ইউপিএস সিস্টেম। তাহলে মিনিমাম ইয়ারটা করা হচ্ছে স্যার 10 ইয়ার্স, এটা খেয়াল রাখতে হবে ইউনিফাইড পেনশন স্কিমের মারফত, যেটা রিপ্লেস করা হচ্ছে এনপিএসকে, ন্যাশনাল পেনশন স্কিমকে। চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে। কোন ভারতীয় খেলোয়াড় আন্ডার 15 ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024, ব্যাডমিন্টন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের মধ্যে একক শিরোপা জিতলেন? একদম মহিলাদের মধ্যে একাকী তিনি জয়লাভ করছেন। কোন খেলাতে? এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 আন্ডার 15 ব্যাডমিন্টন ওমেন। অপশান এ তানভি পাত্রী, অপশান বি শ্রুতি শর্মা, অপশান সি অনুপম কুমার, অপশান ডি রাজদীপ সিং। অপশানগুলোর মধ্যে কোনটা স্যার অ্যান্সার? দ্রুত কমেন্টে জানিয়ে দাও। কি হবে? তানভি পাত্রী নাকি অনুপম কুমার নাকি শ্রুতি শর্মা নাকি রাজদীপ সিং? কোনটা স্যার অ্যান্সার? অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার হচ্ছে স্যার তানভি পাত্রী। তানভি পাত্রী ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কতগুলো জিকে আছে, জিকেগুলো স্যার কি একবার দেখে নাও। উড়িষ্যার তিনি, তানভি পাত্রী কোন রাজ্যের? উড়িষ্যার। তিনি 14 বছরের একটা বাচ্চা মেয়ে। ফাইনালে এই যখন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 সালে যে ফাইনালটা হয়েছিল ব্যাডমিন্টন, সেখানে ভিয়েতনামের একজন প্লেয়ার নাগুয়ান থি থুতু হুয়েন তাকে হারিয়েছিল। তো তোমার প্রশ্ন আসে ইদানিংকালে এখন কাকে হারিয়ে পেয়েছে, তো এটা মনে রাখো, তাহলে ভিয়েতনামের একজন প্লেয়ার নাগুয়ান থি থু হুয়েনকে হারিয়ে তিনি এই কাপটা জয়লাভ করছেন, ওমেন সিঙ্গেলস শিরোপা জয়লাভ করছেন। এবং মনে রাখতে হবে এই তানভি পাত্রী কিন্তু ভারতীয়দের মধ্যে তৃতীয় যিনি এশিয়ান অনূর্ধ্ব 15 ওমেন্স সিঙ্গেলস শিরোপা জয়লাভ করছেন। তার মানে এর আগেও অনেকে পেয়েছিল। তারা কারা? তারা হচ্ছেন স্যার মনে রাখতে হবে ইমাদ ফারুকি, আর 2019 সালে পেয়েছিল তাসমিন মীর। 2017 সালে পেয়েছিল সামিয়া ইমাদ ফারুকি, আর 2019 সালে পাচ্ছে তাসনিম মীর। এরপরেই আসছে আমাদের বর্তমানে যিনি পেলেন 2024 সালে তানভি পাত্রী, দ্য থার্ড ইন্ডিয়ান ওমেন যিনি সিঙ্গেলস ওমেন সিঙ্গেলস আন্ডার 15 ব্যাডমিন্টন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 সালে জয়লাভ করেছেন। ঠিক আছে, চলো পরের খবর দেখে নেওয়া যাক। কোন দেশ 2024 সালের আইসিসি মহিলা টি20 ওয়ার্ল্ড কাপ
আয়োজন করছে? এই টপিকগুলো খুব মনে হয় যে ইজি কোশ্চেন, পরীক্ষা হলে গিয়ে কিন্তু ফাম্বল হয়ে যায়, কারণ এতগুলো খেলা, এতগুলো ক্রিকেট খেলা হচ্ছে, আইপিএল হয়েছে, এত কিছু হচ্ছে। তো T20 আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করছে 2024 সালে? 2024 সালে তো পরপর অনেকগুলো খেলা আছে, তো খেলার ইভেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স প্রবল, গুলিয়ে যাওয়ার চান্সও তার জন্য প্রবল, তাই একটু খেয়াল করেই পড়তে হবে। কোনটা স্যার? অপশান বলো অ্যান্সার। অপশান এ অস্ট্রেলিয়া, নাকি অপশান বি সংযুক্ত আরব আমিরাত মানে UAE, নাকি শ্রীলঙ্কা অপশান সি, নাকি অপশান ডি হচ্ছে ভারত? কোন দেশ আয়োজন করছে আইসিসি T20 ওমেন ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? কী হবে অ্যান্সার? সংযুক্ত আরব আমিরাত। 2024 সালে এই খেলাটা ক্যাপ্টেনশিপ ইন্ডিয়ার তরফ থেকে যাচ্ছে কার কাছে? হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের তিনি ক্যাপ্টেন থাকবেন T20 দলের, এবং তার ভাইস ক্যাপ্টেন থাকবেন স্মৃতি মান্ধানা। এগুলো খেয়াল রাখো, এবং খেলাটা কিন্তু হতে চলেছে 3 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে। এবং কোথায় মূলত হবে? দুবাই এবং শারজা। শারজাতে একটা ম্যাচ হতোই আগেকার দিনে, তোমরা জানোই, শারজা কাপ হতো একটা, তো দুবাই শারজা, এখানে মোট 23টা ম্যাচ অনুষ্ঠিত হবে এই গোটা আইসিসি T20 ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। চলো পরের কোশ্চেন। নিচের কোনটি ভারতে অনুমোদিত সেন্ট্রাল KYC রেকর্ডস রেজিস্ট্রি? KYC তোমরা প্রত্যেকের জায়গাতে গিয়ে তোমাদের করাতে হয়, ঠিক আছে? তো নিচের কোনটি ভারতের অনুমোদিত সেন্ট্রাল KYC রেকর্ড রেজিস্ট্রি? বলো কি হবে অ্যান্সার? অপশান এ কেয়ার, নাকি অপশান বি সারসাই, নাকি অপশান সি সিবল, নাকি অপশান ডি UIDAI? বলো অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার UAIDAI নয়, আর অ্যান্সার স্যার হলে বি সারসাই। সারসাই ইজ দ্য রাইট অ্যান্সার। সারসাইয়ের ফুল ফর্মটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক করে রেখে দাও। সারসাই, সারসাই হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এই পুরো ফুল ফর্মটা অ্যাব্রিভিয়েশন হিসাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রেখে দাও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? খেয়াল রেখো সারসাই। চলো পরের কোশ্চেন। সম্প্রতি আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার, ইন্টারন্যাশনাল মাদার টেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কোথায়? অপশান এ মুম্বাই, নাকি অপশান বি দুবাই, নাকি অপশান সি সিডনি, নাকি অপশান ডি প্যারিস? কোথায় 2024 সালে ইন্টারন্যাশনাল মাদার টেরেসা পুরস্কার প্রদান করা হয়েছে? বলো বলো বলো, কমেন্টে অ্যান্সার জানাও, দ্রুত অ্যান্সার জানাও। দুবাই, মুম্বাই, সিডনি, প্যারিস, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোথায় হয় 2024 সালে? স্যার অ্যান্সার দুবাই। 24তম স্যার অ্যাওয়ার্ড, এটা 24th অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার, যেটা 26শে আগস্ট, কয়েকদিন আগেই 26শে আগস্ট 2024 সালে আয়োজন করা হয়েছে মিলেনিয়াম প্লাজা দুবাইতে। মিলেনিয়াম প্লাজা দুবাইতে। এটি ভারতের সংখ্যালঘু এবং যারা দুর্বল বিভাগ রয়েছে, যারা উইকার সেকশন, তাদের কাউন্সিল দ্বারা সংগঠিত একটা অ্যাওয়ার্ড, এবং ভারতের বাইরে অনুষ্ঠানটা দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হয়েছে। এর আগে কিন্তু সমস্ত কিছুই ভারতবর্ষেই অনুষ্ঠিত হতো, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। দেশ থেকে কোশ্চেন দেয়। বিশ্ব জল সপ্তাহ ওয়ার্ল্ড ওয়াটার উইক 2024 সালে কবে আয়োজিত হয়েছে বা নাকি হচ্ছে? অপশান এ 23 থেকে 27শে আগস্ট, অপশান বি 25 থেকে 29শে আগস্ট, নাকি অপশান সি 26 থেকে 30শে আগস্ট, নাকি অপশান ডি 25 থেকে 28শে আগস্ট? কোনটা হবে? দ্রুত অ্যান্সার। আমরা খুব তাড়াতাড়ি করে বলছি এই ভিডিওর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, তার কারণটা একটা, যাতে র্যাপিড পাওয়ার হয়, যাতে তোমার ব্রেন ফটাফট, কারণ বলেই দিচ্ছি এটা হাইলাইটস, বলে দিচ্ছি এটা রিভিশনের জন্য। প্রচুর তো সোর্স রয়েছে ইউটিউবে, আমরা তোমাদের রিভিশন করে যাতে পরীক্ষা হলে পাস করতে পারো তার জন্য ব্যবস্থা করার চেষ্টা করছি। দ্রুত অ্যান্সার করো। অপশান এ 23 থেকে 27, নাকি 25 থেকে 29, নাকি 26 থেকে 30শে আগস্ট, নাকি 25 থেকে 28শে আগস্ট? কোনটা হবে স্যার অ্যান্সার? স্যার এর অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ এখনও যখন তুমি ভিডিওটা দেখছো তখনও কিন্তু চলছে 25 থেকে 29শে আগস্ট। 25 থেকে 29শে আগস্ট ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াটার উইক। স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট, এটা মনে রাখবে, এটা প্রতিষ্ঠান, ট্র্যাডিশনাল জিকের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট বা শর্টে হচ্ছে সিউই,
25 থেকে 29 আগস্ট 2024 সালে এই বিশ্ব জল সপ্তাহ আয়োজন করেছে এবং এটা চালু হয়েছিল কিন্তু 1991 সাল থেকে প্রতি বছর এটা পালন করা হয় সারা পৃথিবীতে। যে জলের সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা, যাতে সেই সমস্যাটাকে মাথায় রেখে যাতে আমরা জল অপচয় করতে না পারি, জলের ঠিকঠাক ব্যবহার হতে পারে, সেইগুলোকে উদযাপন করার জন্যই বা অ্যাওয়ারনেস জারি করার জন্যই কিন্তু এই সিউই এই সপ্তাহটা পালন করে থাকে। ঠিক আছে, চলো পরেরটা। সম্প্রতি বিজ্ঞান ধারা প্রকল্প স্কিমস থেকে প্রশ্ন আসে। বিজ্ঞান ধারা প্রকল্প পরিচালনা করার জন্য কোন ডিপার্টমেন্ট এটা চালু করেছে, কোন ডিপার্টমেন্ট দায়ী? অপশান এ বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, নাকি অপশান বি শিল্পনীতি ও প্রচার বিভাগ, ঠিক আছে, অপশান সি মহাকাশ বিভাগ, নাকি অপশান ডি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ? কোনটা স্যার অ্যান্সার? বলো বলো বলো। বিজ্ঞান ধারা প্রকল্প, বিজ্ঞান প্রযুক্তি, নাকি শিল্পনীতি প্রচার বিভাগ, নাকি স্যার অ্যান্সার ডি। স্বাভাবিকভাবে বিজ্ঞান প্রযুক্তি হলে বিজ্ঞান প্রযুক্তি বিভাগই হবে। চলো অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা সম্প্রতি ভারতবর্ষের কোন রাজ্য সরকার এই প্রকল্পটা চালু করেছে? মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি আসাম, নাকি অপশান ডি হিমাচল প্রদেশ? কোন রাজ্য সরকার চালু করেছে মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা? একটা ক্লু বলে দিই, তোমাদের অ্যান্সার দেখে কে করতে পারো কমেন্টে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের মধ্যে এই সুখ শব্দটা রয়েছে? বলো বলো কি হবে অ্যান্সার? সুখ শিক্ষা যোজনা। স্যার অ্যান্সার হিমাচল প্রদেশ। দেখে নাও বিষয়টা কি। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সম্প্রতি নতুন প্রকল্প চালু করেছেন, মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। কাদের জন্য? যারা পিছিয়ে পড়েছে আর্থিকভাবে, সামাজিকভাবে, যেসব প্রতিবন্ধী মানুষ বা উইকার সেকশন রয়েছে, তাদের বাচ্চারা যাতে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে, তাদের যাতে ঠিকঠাক করে সোশ্যাল ওয়েলফেয়ার হয়, আর্থিক দিক থেকে যাতে ইকোনমিক জাস্টিস, তোমরা পলিটিক্যাল সায়েন্সে ডিপিএসপি পড়ো, এই জাস্টিস, ইকোনমিক জাস্টিস দেওয়া যায়, শিক্ষার জাস্টিস দেওয়া যেতে পারে, তার জন্যই এই স্কিম লঞ্চ করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, চালু করেছেন। এই প্রকল্পের জন্য 2024-25 সালের যে ফিনান্সিয়াল ইয়ার চলছে তার জন্য বরাদ্দ করা হয়েছে 53.21 crore। ঠিক আছে, তো সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী চালু করেছেন মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা। তাদের জন্য আন্ডার প্রিভিলেজড আর যারা প্রতিবন্ধী তাদের বাচ্চাদের জন্য, তাদের সেই সব বাচ্চাদের জন্য। ঠিক আছে, বেশ। আজকের এই যে সেশন র্যাপিড রিভিশন 10টা করে কোশ্চেন, আশা করি তোমাদের প্রত্যেক কাজে লাগছে। এবং মনে রাখবে খেলা, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ডেজ এবং বিভিন্ন রকম যে সামিট বা মৌসাইন, এই জোনগুলো খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোর জন্য। আমরা দ্রুত পরের সপ্তাহের পরের যে খবরগুলো হাইলাইট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট চলছে, সেগুলোকে দ্রুত তাড়াতাড়ি করে আসছি। আর তোমরাও কিন্তু জোর নাগারে এই সিএগুলো দেখে যেও, কারণ সামনের এক্সামগুলো কিন্তু সিএর ওপর বেশ কিছু নির্ভর করবে। কাট অফ বা বেঞ্চ মার্ক কিন্তু নির্ভর করবে সিএর ওপর। বাধ্যক বিষয়গুলো তো পড়তে হবেই, কিন্তু সিএ যার হাতে তার চান্সেস অনেকটাই বেশি, তাই এটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক আজকে অবধি, থ্যাংক ইউ।